সিপাহী জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে তিনি বাংলাদেশের প্রথম যে গণ অভ্যুত্থান সেটিতে জনগণের মণিকোঠার রাষ্ট্রনায়ক ভাবে বের হয়ে আসেন, সারা দেশের মানুষকে ঐক্যবদ্ধ করেছিলেন। বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতন ভোটের অধিকার প্রতিষ্ঠার মাধ্যমে নির্বাচিত রাষ্ট্রপতি হয়েছিলেন। তিনিই কিন্তু বাংলাদেশের সর্বপ্রথম বহুদলীয় গণতন্ত্র উন্মোচনের মাধ্যমে সকল মত, পদ এবং রাজনীতির মানুষকে এই বাংলাদেশে রাজনীতি করার সুযোগ দিয়েছিলেন। আজকের বাংলাদেশে যেটি সবচেয়ে বড় দল, সবচেয়ে জনপ্রিয় দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, সেটিও কিন্তু ওনার হাত ধরে সৃষ্টি। বাংলাদেশের ঐক্যের প্রতীক যে আদর্শ, বাংলাদেশি জাতীয়তাবাদের আদর্শ, যার অর্থ আমাদের ভিন্ন ধর্ম, বর্ণ, অবস্থান, রাজনৈতিক বিশ্বাস যাই হোক না কেন, এই বাংলাদেশ আমাদের সবার। এই বাংলাদেশে প্রতিটি ধর্মের মানুষের, প্রতিটি বর্ণের মানুষের সমান অধিকার থাকবে, সমান স্বাধীনতা থাকবে। মহান মুক্তিযুদ্ধে যে আদর্শ, সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচার, সেটাই বাংলাদেশে প্রতিষ্ঠিত হবে। সেটিও কিন্তু শহীদ জিয়াই আমাদেরকে দিয়ে গিয়েছেন। আজ উনি চলে যাওয়ার 4 দশক পেরিয়ে গিয়েছে, এখনো কিন্তু সে বাংলাদেশি জাতীয়তাবাদী বাংলাদেশের জাতীয় ঐক্যের আদর্শিক প্রতীক। আমরা যদি দেখি, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান একটি নতজানু পররাষ্ট্র নীতি পেয়েছিলেন, যেটি একটি নির্দিষ্ট দেশকে কেন্দ্র করেছিল। তিনিই কিন্তু বাংলাদেশকে সর্বপ্রথম সার্বভৌম করেছিলেন, বাংলাদেশকে সারা বিশ্বের প্রতিটি দেশের সাথে সম্পৃক্ত করেছিলেন। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইউরোপ, অস্ট্রেলিয়া, কানাডা, মধ্যপ্রাচ্য প্রতিটি জায়গায় তিনি ফরেন পলিসির পার্ট হিসেবে ইন্টিগ্রেট করেছিলেন। সার্ক প্রতিষ্ঠা করেছিলেন, ওআইসির সাথে বাংলাদেশের সম্পর্ক জোরদার করেছিলেন, জাতিসংঘে বাংলাদেশকে একটি মর্যাদার জায়গায় নিয়ে গিয়েছিলেন। যার কারণে আমরা দেখেছি উনি বাংলাদেশের ইতিহাসে প্রথম মতন ফরেন পলিসিকে ইকোনমিক পলিসির সাথে ইন্টিগ্রেট করে বাংলাদেশে গার্মেন্ট শিল্প এবং বাংলাদেশ থেকে বহির্বিশ্বে জনশক্তি রপ্তানি শুরু করেছিলেন। আজও বাংলাদেশের অর্থনীতি সেই গার্মেন্ট শিল্প আর বিদেশে আমাদের জনশক্তি রপ্তানির উপর দাঁড়িয়ে রয়েছে। আমরা যদি দেখি শিক্ষা ক্ষেত্রে সর্বপ্রথম সংস্কার তিনিই করেছিলেন। তার সময় বাংলাদেশে ভোকেশনাল এবং টেকনিক্যাল এডুকেশন শুরু হয়। আমাদের শিক্ষাকে কিভাবে আরো বেশি কর্মসংস্থানের সাথে কানেক্ট করা যায়, বাংলাদেশে কিভাবে শিল্প বিপ্লব করা যায়, সেটিও কিন্তু শহীদ জিয়ার সময় শুরু হয়েছিল। আমরা যদি স্বাস্থ্যের কথা দেখি, সর্বপ্রথম 31 শয্যা বিশিষ্ট প্রতিটি উপজেলায় হাসপাতাল তৈরি করা, দেশব্যাপী পল্লী চিকিৎসকের নেটওয়ার্ক তৈরি করা, স্বাস্থ্যকে একটি নৈতিক এবং মৌলিক অধিকার হিসেবে প্রতিষ্ঠা করা, প্রত্যেকটাই কিন্তু শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাত ধরেই বাংলাদেশে শুরু হয়েছিল। কৃষি বিপ্লব, খাল খনন কর্মসূচি, সর্বপ্রথম কৃষি বান্ধব নীতিমালা, সেচ, কীটনাশক, বীজ প্রত্যেকটার জন্য আলাদা আলাদা ভর্তুকির ব্যবস্থা করা যেন সরাসরি কৃষক প্রান্তিক পর্যায়ে পান, কৃষি গবেষণা করা এবং কৃষি এবং কৃষককে বাংলাদেশের ইকোনমিক এবং ন্যাশনাল ডেভেলপমেন্টের একদম সেন্টারে নিয়ে আসা, এই প্রত্যেকটাই শহীদ জিয়ার সময় শুরু হয়েছিল। উনি প্রথম আমরা দেখেছি যে সরাসরি নিজে কোদাল হাতে খাল খননে কৃষকের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে নেমে গিয়েছিলেন। আমরা যদি আজকের বাংলাদেশের যুবকদের কথা বলি, নারীর কথা বলি, সর্বপ্রথম যুবক এবং নারীদের জন্য আলাদা অধিদপ্তর এবং মন্ত্রণালয় সৃষ্টি করা, ওনাদের ক্ষমতায়িত করা, গার্মেন্ট শিল্পের মাধ্যমে নারীদের আলাদা আলাদা কর্মসংস্থান তৈরি করা, যুবকদের জন্য দেশে এবং বিদেশে আলাদাভাবে কাজের সুযোগ সৃষ্টি করা, তাদেরকে এমপ্লয়মেন্টের জন্য পর্যাপ্ত ট্রেনিং দেওয়া, এই প্রত্যেকটাই কিন্তু শহীদ জিয়ার হাত ধরে শুরু হয়েছিল। ভেঙে পড়া রাষ্ট্র কাঠামো উনি পেয়েছিলেন, যেখানে অধিকাংশ রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে উনি প্রাইভেটাইজ করেছেন। বাংলাদেশে দেশি এবং বিদেশি বিনিয়োগ আনা, কর্মসংস্থান সৃষ্টি করা, ইকোনমিক লিবারালাইজেশন শুরু করা, এই প্রত্যেকটা কিন্তু শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাত ধরে শুরু। আমরা যদি দেখি মিডিয়ার কথা, উনি এমন একটি বাংলাদেশ পেয়েছিলেন যেখানে 4টা ছাড়া সব মিডিয়া বন্ধ ছিল। উনি কিন্তু বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতন শুধু আইনের অনুশাসন আর মানবাধিকারে নিশ্চিত করে নাই, বাক স্বাধীনতা নিশ্চিত করেছিলেন সকল মিডিয়াকে খুলে দিয়ে। যার কারণে বাংলাদেশে আমরা যদি দেখি বিবিসি, সিএনএন সহ সকল আন্তর্জাতিক গণমাধ্যম এবং দেশি গণমাধ্যমের সর্বাধিক বাক স্বাধীনতা এবং প্রসার ওনার হাত ধরেই শুরু হয়েছিল। আমরা যদি আজকে আমরা দেখি অনেক নগর ভিত্তিক উন্নয়ন, শহীদ জিয়া কিন্তু সেখান থেকে সরে গিয়ে গ্রামীণ উন্নয়নে মনোনিবেশ করেছিলেন। উনি গ্রামীণ সরকারের কথা বলেছিলেন, সেটি শুধু শুরুই করেননি। আজকে যে এনজিওর বিকাশ আমরা দেখেছি, প্রায় প্রত্যেকটা এনজিওই কিন্তু ওনার সময় পলিসি ফ্রেমওয়ার্কের মাধ্যমে বাংলাদেশ বিকশিত হয়েছিল। উনি চেয়েছিলেন উন্নয়ন এবং উৎপাদনের রাজনীতি, যার মাধ্যমে তৃণমূলের ক্ষমতায়ন হবে, যার মাধ্যমে প্রতিটি শ্রেণী এবং পেশার মানুষের ভাগ্যের পরিবর্তন হবে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কিন্তু শুধু সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচার প্রতিষ্ঠাই করেননি, এর পাশাপাশি ওনার সময় সর্বপ্রথম আমাদের ইসলামী মূল্যবোধের আলোকে সাংবিধানিক পরিবর্তন হয়।
আমরা আমাদের এই বাংলাদেশকে একদিকে যেমন বাংলাদেশি জাতীয়তাবাদের মাধ্যমে একটি বৃহত্তর ঐক্যে পরিণত করেছিলাম, ঠিক একই সাথে সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের দেশে ধর্মীয় অনুভূতিটাকে আমাদের রাষ্ট্র পরিচালনার তিনিই সর্বপ্রথম সন্নিবেশ করেছিলেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশের এবং দেশের বাইরে যারা রয়েছে বাংলাদেশ বিরোধী অপশক্তি, তাদের যে ষড়যন্ত্র, তার কারণে খুব অল্প সময় মাত্র 4 বছর বাংলাদেশকে পরিচালনা করে শহীদ হয়েছিলেন। কিন্তু ওনার 4 বছরে উনি বাংলাদেশকে 4 দশকেরও বেশি সময় এগিয়ে দিয়েছিলেন, যার কারণে আজকে উনি চলে যাওয়ার এত বছর পরও আমাদের বাংলাদেশের যে আদর্শ, বাংলাদেশের যে অস্তিত্ব, আমাদের স্বাধীন সার্বভৌম বাংলাদেশের যে স্থায়িত্ব, আমাদের যে সত্তা, এর প্রত্যেকটার সাথে শহীদ জিয়ার নাম সরাসরি জড়িত রয়েছে। আজ হয়তো শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান নেই, কিন্তু ওনার রেখে যাওয়া দল বিএনপি রয়ে গিয়েছে, এবং সেই বিএনপি যেটি নেতৃত্ব দিয়েছেন শুধু বিএনপি না, বাংলাদেশের প্রতিটি গণতন্ত্রকামী রাজনৈতিক দল, ব্যক্তি এবং প্রতিষ্ঠানের নেত্রী, বাংলাদেশের গণতন্ত্রের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়া। শহীদ জিয়ার আদর্শকে ধারণ করে কিন্তু দেশনেত্রী ওনার পলিসিগুলোকে অ্যাডপ্ট করেছিলেন। আমরা যদি দেখি, মেয়েদের ক্ষমতায়নের জন্য ক্লাস 10 পর্যন্ত ফ্রি এডুকেশন, ফুড ফর এডুকেশন প্রোগ্রাম, দেশব্যাপী বৃক্ষ মেলা, বাংলাদেশের সবচেয়ে কার্যকরভাবে ক্ষুদ্র এবং মাঝারি শিল্পের বিকাশ, বিদেশি বিনিয়োগ আনা, বাংলাদেশের সকল প্রাইভেট ইউনিভার্সিটি শুরু করা, গ্রেডিং সিস্টেম ইন্ট্রোডিউস করা, আমাদের ফাইন্যান্সিয়াল ইনসেন্টিভ তৈরি করা, বাজেটের পরিসর বাড়ানো, প্রত্যেকটা বিষয় কিন্তু দেশনেত্রীর জনসম্পৃক্ত জনবান্ধব সরকারের সময় হয়েছিল। বাংলাদেশের যে সংস্কারের কথা বলা হয়, আজকের বাংলাদেশে এই সবচেয়ে জনপ্রিয় শব্দ সংস্কার, তার কিন্তু বাংলাদেশ ইতিহাসে জনক ছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। সবার আগে রাষ্ট্র কাঠামোকে উনিই মেরামত করেছিলেন, যেভাবে বাংলাদেশকে নতজানু পররাষ্ট্রনীতি থেকে বেরিয়ে এনে সার্বভৌম করেছিলেন, উন্নয়ন এবং উৎপাদনের রাজনীতি করেছিলেন, প্রতিটি সেক্টরকে ঢেলে সাজিয়েছিলেন। সেই ধারাবাহিকতায় 1991 সালে যখন সরকার গঠন করেন, বহুদলীয় গণতন্ত্রের পরবর্তীতে কিন্তু স্বৈরশাসন যে এসেছিল, সেটিকে ভেঙে আমাদের এই বাংলাদেশে সংসদীয় গণতন্ত্র আমাদের এই দেশনেত্রী বেগম খালেদা জিয়া শুরু করেছিলেন। ওনার সময় সর্বপ্রথম বাংলাদেশের স্বাধীন দেশে স্বাধীন নাগরিক হিসেবে রাষ্ট্রীয় মালিকানা ফেরত পেয়েছিল। বাংলাদেশের প্রতিটি মানুষ স্বাধীনতা এবং নিজেদের অধিকার পুনঃপ্রতিষ্ঠা করেছিল। সেই ধারাবাহিকতায় আমরা দেখেছি বর্তমানে যিনি বিএনপি নেতৃত্ব দিচ্ছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার এই গণতান্ত্রিক আদর্শকে ধারণ করে গত 16 বছর ধরে অত্যন্ত প্রতিকূল একটা সময়ে গণতান্ত্রিক অভিযাত্রায় নেতৃত্ব দিয়েছেন। আমাদের যে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন, সবচেয়ে বড় রাজনৈতিক দল হিসেবে সবচেয়ে বেশি ত্যাগ স্বীকার করেছে বিএনপি। গত 16 বছরে আমাদের 60 লক্ষ নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা হয়েছে, আমাদের প্রায় 3000-এর বেশি নেতাকর্মী শহীদ হয়েছেন, আমাদের 1000-এর বেশি নেতাকর্মী গুম হয়েছেন। এমন একটি বাংলাদেশের জন্য যেখানে আমরা শহীদ জিয়ার সময় যেরকম আমরা দেখেছিলাম, দেশনেত্রীর সময় আমরা যেরকম দেখেছিলাম, সেরকম স্বাধীন দেশের স্বাধীন নাগরিক হিসেবে মাথা উঁচু করে গণতান্ত্রিক মানুষের স্বীকৃতি নিয়ে বেঁচে থাকবো। সেই বাংলাদেশের জন্য সবচেয়ে বেশি ত্যাগ বিএনপি স্বীকার করেছে, কারণ আমাদের নেতৃত্ব দিয়েছেন বাংলাদেশের গণতন্ত্র এবং ঐক্যের প্রতীক জনাব তারেক রহমান। আমরা যদি দেখি, এই গণ অভ্যুত্থানেও এককভাবে একটি সংগঠন হিসেবে সবচেয়ে বেশি শহীদ হয়েছেন বিএনপি। আমাদের 522 জন নেতাকর্মী শহীদ হয়েছেন, আমাদের শুধু ছাত্র দলের 143 জন শহীদ হয়েছেন। কিন্তু এই ত্যাগ, এই সংগ্রাম আমরা কখনো স্বীকৃতির জন্য করি নাই, যার কারণে আমরা যদি দেখি গত 16 বছরে যে আওয়ামী লীগের ফ্যাসিবাদ কায়েম হয়েছিল মিস ইনফরমেশন এবং ডিসইনফরমেশন ক্যাম্পেইনের উপর ভিত্তি করে, তারা এমন একটা অবস্থা সৃষ্টি করেছিল, বিএনপি এবং গণতান্ত্রিক রাজনৈতিক দলের যে কোনো লেজিটিমেট আন্দোলনকে তারা কঠোরভাবে মানবাধিকার লঙ্ঘনের মাধ্যমে দমন করত, যার কারণে বিএনপির হাজার হাজার মানুষকে তারা হত্যা করেছে, সে জায়গাটাকে লেজিটিমাইজ করেছে। কোনো মিডিয়া তখন সত্য ঘটনা তুলে ধরতে পারে নাই। এই কারণেই কিন্তু একটি কৌশল হিসেবে আমাদের নেতারা সিদ্ধান্ত নিয়েছিলেন যে আন্দোলনের বিএনপি সর্বশক্তি দিয়ে সর্বোচ্চ সাংগঠনিক শক্তিমত্তাকে ব্যবহার করে রাজপথে থাকবে, কিন্তু আমরা আমাদের দলীয় ব্যানার ব্যবহার করব না। এই কারণেই কিন্তু আমরা যদি দেখি, এই যে জুলাইয়ের 16 তারিখে সর্বপ্রথম যখন আবু সাঈদ শহীদ হলেন, সে একই দিনে আমাদেরও কিন্তু চট্টগ্রামে ওয়াসিম আকরাম ছাত্র দলের একজন নেতা শহীদ হয়েছিলেন, যিনি আমাদের নেতা জনাব তারেক রহমানের ডাকে রাজপথে নেমে এসেছিলেন। 17 তারিখে আমাদের পল্টন অফিস রেড দিয়ে ঘেরাও করা হয়েছিল, আমাদের হাজার হাজার নেতাকর্মীকে গ্রেফতার করা হয়, তৃণমূল থেকে শীর্ষ পর্যায় পর্যন্ত সবাইকে গ্রেফতার করা হয়েছিল, যেন এই আন্দোলনকে কোনোভাবে বিএনপিকে দুর্বল করা হয়। কিন্তু সেটা তারা করতে পারে নাই। তার প্রমাণ এই যে 18 তারিখে যখন অনেক মানুষ শহীদ হয়েছেন মীর মুগ্ধ সহ, সেখানেও কিন্তু আমাদের ছাত্র দলের 10 জনের বেশি শহীদ হয়েছেন এই ঢাকার বুকে। অর্থাৎ এই আন্দোলনের যদি আমরা দেখি 16 তারিখ থেকে 5ই আগস্ট পর্যন্ত
প্রতিটি দিন যারা শহীদ হয়েছিলেন প্রায় প্রত্যেকের রাজনৈতিক পরিচয় যদি বিবেচনা করা হয়, সেখানে বিএনপি নেতা, বিএনপির কর্মী, বিএনপির সমর্থকের সংখ্যায় সর্বোচ্চ। এটি আজ বলার অপেক্ষা রাখে না, এই গণ অভ্যুত্থানে শুধু বিএনপি না, গণতন্ত্রের পক্ষের যুগপৎ আন্দোলনের শরিক প্রতিটি রাজনৈতিক দল যার যার শক্তিমত্তার উপর ভিত্তি করে রুখে দাঁড়িয়েছিল, রাজপথে সবাই সংগ্রাম করেছিল। এই গণ অভ্যুত্থান কোনো নির্দিষ্ট দলের যেমন না, নির্দিষ্ট গোষ্ঠীর যেমন না, নির্দিষ্ট সংগঠনও না। এই গণ অভ্যুত্থান বাংলাদেশের প্রতিটি রাজনৈতিক দল, ব্যক্তি এবং প্রতিষ্ঠানের। এবং আমাদের যদি বৈষম্যহীন এবং মেধাভিত্তিক বাংলাদেশ প্রতিষ্ঠা করতে হয়, তাহলে প্রত্যেকের স্বীকৃতি দিতে হবে। এই গণ অভ্যুত্থানে নারীদের ভূমিকা ছিল, শিশুদের ভূমিকা ছিল, প্রাইভেট ইউনিভার্সিটির ভূমিকা ছিল, রিক্সা চালকদের ভূমিকা ছিল, প্রবাসী বাংলাদেশিদের ভূমিকা ছিল, সোশ্যাল ইনফ্লুয়েন্সারদের ভূমিকা ছিল, অভিভাবকদের ভূমিকা ছিল, রিটায়ার্ড অফিসার্সদের ভূমিকা ছিল, প্রত্যেকটি শ্রেণী পেশার গণতন্ত্রকামী মানুষের ভূমিকা ছিল। তবে গণতন্ত্রের অতন্দ্র প্রহরী রাজনৈতিক দল হিসেবে নেতৃত্ব দিয়েছে, সবচেয়ে বেশি ত্যাগ স্বীকার করেছে সবচেয়ে বড় রাজনৈতিক দল হিসেবে বিএনপি। এটাই বাস্তবতা। এই গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা ছিল এমন একটি বাংলাদেশ যেখানে ভেঙে পড়া রাষ্ট্র কাঠামোকে মেরামত করা হবে। আজকে যে সংস্কারের কথা বলছি, সবার আগে সেই সংস্কারের প্রস্তাবনা 2016 সালে দেশনেত্রী বেগম খালেদা জিয়া দিয়েছিলেন ভিশন 2030-র মাধ্যমে, যার অন্যতম অনুষঙ্গ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ঐতিহাসিক 19 দফা। পরবর্তীতে সে 19 দফার ভিশন 2030-র উপর ভিত্তি করে আমাদের নেতা জনাব তারেক রহমান 2023 সালে 27 দফা এবং 2023 সালে বাংলাদেশের সকল গণতন্ত্রকামী রাজনৈতিক দলকে একটি প্ল্যাটফর্মে এনে যুগপৎ আন্দোলনের শরিক সব রাজনৈতিক দলের সাথে আলাপ পর্যালোচনা এবং কনসেনসাসের মাধ্যমে একটি বৃহত্তর জাতীয় ঐক্যের প্রতীক হিসেবে আমাদের নেতা 31 দফা প্রণয়ন করেছিলেন। আজকে সংস্কার নিয়ে যা কিছু আলোচনা হচ্ছে, যতগুলো যৌক্তিক এবং বাস্তবসম্মত সংস্কার প্রস্তাবনা রয়েছে, আমরা খুব গর্বের সাথে বলতে পারি প্রত্যেকটি আমাদের 31 দফায় আমাদের নেতা প্রণীত 31 দফা থেকে এসেছে। এর বাইরে কোনো যৌক্তিক প্রস্তাবনা নাই। উপস্থিত ভাই ও বোনেরা, আমাদের যদি সেই বাংলাদেশ প্রতিষ্ঠা করতে হয় যার জন্য আমাদের অনেক মানুষ গুম হয়েছেন, শহীদ হয়েছেন, অনেকে পঙ্গু হয়েছেন, আহত হয়েছেন, তাহলে গণ অভ্যুত্থানে যে আকাঙ্ক্ষা সেটিকে ধারণ করতে হবে। গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা ছিল এমন একটি বাংলাদেশ গড়ে তোলা যেখানে যে সরকার থাকবে সেটি জবাবদিহিমূলক, সেটি স্বচ্ছ, সেটি জনগণের ভোটের মাধ্যমে প্রতিষ্ঠিত। গণ অভ্যুত্থান হয়েছে এই কারণেই, কারণ গত 16 বছর ধরে এমন একটি সরকার রাষ্ট্র ক্ষমতা আঁকড়ে ছিল যার ক্ষমতার উৎস জনগণ ছিল না। তার ক্ষমতার উৎস ছিল রাষ্ট্রযন্ত্রের একাংশ, যারা মানবাধিকার লঙ্ঘন করেছে, যারা মানুষকে গুম খুন করেছে, যারা মানুষের অধিকার কেড়ে নিয়েছে। যেই রাষ্ট্রযন্ত্রের দায়িত্ব ছিল জনগণের সাথে থাকা, জনগণের পাশে থাকা, সেই রাষ্ট্রযন্ত্র ব্যবহৃত হয়েছে জনগণের অধিকার এবং স্বাধীনতা কেড়ে নিয়ে নিষ্পেষণ এবং নির্যাতনের হাতিয়ার হিসেবে। কেন সম্ভব হয়েছিল এটা? কারণ সেই সরকার রাষ্ট্র ক্ষমতায় ছিল যারা জনগণের বদলে এই রাষ্ট্রযন্ত্রের উপর ভর করে 2014 সালে এটা বিনা ভোটে নির্বাচন করেছিল, 2018 সালে নিশিরাতে নির্বাচন করেছিল এবং 2024 সালে ডামি ভোটে নির্বাচন করেছিল। তার মানে কি, সরকারের নামে যে স্বৈরাচার বাংলাদেশে ফ্যাসিবাদী ভাবে মাথা খুঁজেছিল, রাষ্ট্র ক্ষমতা আঁকড়ে ছিল, তাদের মূল কারণ পরপর 3টা অবৈধ এবং অনির্বাচিত সরকার। সেই সরকার যেটি জনগণের ভোটের কখনো মূল্যায়ন করেনি, তার কখনো প্রয়োজন হয় নাই। সুতরাং আমরা যদি গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে বাস্তবায়ন করতে চাই, সবচাইতে জরুরি যে সংস্কার সেটা হচ্ছে নির্বাচন করা। 16 বছর যেহেতু নির্বাচন হয় নাই, 16 বছর কোনো সংস্কার হয় নাই। আজকের বাংলাদেশের সবচাইতে বড় সংস্কার জনগণের কাছে ভোটের অধিকার আবার ফিরিয়ে দিয়ে জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলনের মাধ্যমে একটি অবাধ সুষ্ঠু নির্বাচন করে জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটানো এবং একটি স্বচ্ছ জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠা করা। বাংলাদেশের সবচাইতে বড় দল হিসেবে আমরা বিশ্বাস করি জনগণের ভোট যখন হবে, গণমানুষের দল হিসেবে ইনশাল্লাহ আমরাই রাষ্ট্র পরিচালনা আসবো এবং জনগণের ম্যান্ডেট নিয়ে সকল সংস্কার এবং উন্নয়ন এবং উৎপাদন রাজনীতিকে ধারণ করে আমরা আবারও বাংলাদেশকে শহীদ জিয়ার মতন, দেশনেত্রীর মতন স্বাধীন, সার্বভৌম, গণতান্ত্রিক বাংলাদেশে সবাই মিলে বাস্তবায়ন এবং পরিণত করে আমাদের নেতা প্রদত্ত 31 দফার আলোকে বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবো ইনশাল্লাহ। আপনার সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।